সালাউদ্দিন কাদের ও মুজাহিদের ফাঁসি কার্যকর এখন শুধুই সময়ের ব্যাপার। দেশের সর্বসাধারণ এই রায়কে ওয়েলকাম করেছে। এই রায় বাস্তবায়িত হোক, আমাদের সর্বসাধারণ এটা চায়। প্রাণ ভিক্ষা চাওয়ার কোনো সুযোগ নেই। এই দুই যুদ্ধাপরাধের ব্যাপারে রাষ্ট্রপতির এই ক্ষমতা প্রয়োগের আমি তো কোনো সুযোগ দিচ্ছি না। ক্ষমতা প্রয়োগের কথা বলে, এই দরখাস্তের কথা বলে আমার মনে হয় যেটা কালক্ষেপণ ছাড়া আর কিছুই না। ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের অবস্থান কর্মসূচি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি আসাদ আজিম। দর্শক, এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। মালিতে বিলাসবহুল রেডিসন ব্লু হোটেলে বন্দুকধারীদের হামলায় 170 জন জিম্মির মধ্যে নিহত অন্তত 27, 80 জনকে জীবিত উদ্ধার। আইএসের হুমকির পর কুয়ালালামপুরে 2000 সেনা মোতায়েন। চেকপোস্টে তল্লাশির সময় এবার পুলিশকে পেটালো সিভিল পোশাকে থাকা এক এএসপি। ছবি নেয়ার সময় রক্ষা পাননি সংবাদকর্মীরাও। ভবিষ্যতে আবাসিক খাতে গ্যাস সংযোগ দেয়া হবে না জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সিদ্ধান্ত ইতিবাচক হলেও সিলিন্ডারের দাম সহনীয় রাখার তাগিদ বিশেষজ্ঞদের। এবং বিপিএল এর তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে জমকালো আয়োজন। দেশ বিদেশের শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ মিরপুর স্টেডিয়ামের দর্শকরা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর এখন শুধুই সময়ের ব্যাপার। তবে আইনি সুযোগ না থাকলে প্রাণ ভিক্ষা চাওয়ার বিষয়ে এখনও তাদের সিদ্ধান্ত জানা যায়নি। এদিকে রায় কার্যকরকে কেন্দ্র করে গতকাল থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকার নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সকাল থেকে কারাগারের প্রধান ফটক ও এর আশপাশে র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। এছাড়াও কারাগার সংলগ্ন সড়কগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে আজ দুই যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের ও মুজাহিদের সঙ্গে আইনজীবীদের দেখা করার কথা থাকলেও তাদের কেউ কারাগার এলাকায় যাননি। তবে দুপুরে দুজন জুনিয়র আইনজীবী সালাউদ্দিন কাদেরের সঙ্গে দেখা করার অনুমতি চাইলে কারা কর্তৃপক্ষ সাড়া দেয়নি। পরে রাত 9টার দিকে সালাউদ্দিন কাদেরের সঙ্গে দেখা করার অনুমতি চাইতে কারাগারে যান তার দুই ছেলে ও আইনজীবীরা। এর আগে গতরাতে রিভিউ আবেদনের রায়ের কপি কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজনকে তা পড়ে শোনানো হয়। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সব ধরনের আইনি প্রক্রিয়া শেষ হলেই যে কোনো সময় সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকর করা হবে। সকালে রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করা নিয়ে দেশের সার্বিক পরিস্থিতি অবনতির কোনো আশঙ্কা নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সর্বোচ্চ আদালতে যে রায় দিয়েছে এটা আমরা প্রক্রিয়া শেষ করে যেখানে যা রায় অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। এটা প্রত্যেকটা স্টেপ আমরা আইন অনুযায়ী নিচ্ছি। আইনের ব্যত্যয় ঘটে আমরা কিছুই করছি না। আমাদের আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে, আমাদের গোয়েন্দা সংস্থা সজাগ রয়েছে। সর্বোপরি দেশের সর্বসাধারণ এই রায়কে ওয়েলকাম করেছে। এই রায় বাস্তবায়িত হোক, আমাদের সর্বসাধারণ এটা চায়। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইন বিশেষজ্ঞ শাহদিন মালিক। বিকেলে সময় সংবাদকে তিনি একথা বলেন। এ সময় শাহদিন মালিক জানান, সংবিধানের যেসব ধারায় রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করতে পারেন দণ্ডপ্রাপ্তরা, সেসব ধারা মানবতা বিরোধী অপরাধীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সংবিধানের 49 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির কাছে দণ্ড মওকুফের বা দণ্ড কমানোর যে প্রার্থনাটা,
আমি মনে করি যে এটা ভিত্তিহীন, কারণ রাষ্ট্রপতিরই ক্ষমতাটা দেওয়া হয়েছে দুইটা বিশেষ কারণে। এটা ভীষণ ভুল হয়ে গেলে, যেটা আইনিভাবে কোনো শুধরাবার সুযোগ নাই, অথবা মানবিক কারণে। এখন এই দুই দণ্ডিত যুদ্ধ অপরাধীর ব্যাপারে রাষ্ট্রপতির এই ক্ষমতা প্রয়োগের আমি তো কোনো সুযোগ দিচ্ছি না। ক্ষমতা প্রয়োগের কথা বলে, এই দরখাস্তর কথা বলে আমার মনে হয় যেটা কালক্ষেপণ ছাড়া আর কিছুই না। দর্শক, অনেক আগে থেকেই কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওমর, এই সময়ে কি পরিস্থিতি দেখছেন কেন্দ্রীয় কারাগারের সামনে, এবং কোন নতুন তথ্য আপনার কাছে রয়েছে কিনা? আজ রাতে যে ফাঁসির যেই রায়, সেই দণ্ড কার্যকর হচ্ছে না বলে তিনি আমাকে জানিয়েছেন। এর পাশাপাশি তিনি আমাকে জানিয়েছেন সেটি হচ্ছে যে পরিবারের পক্ষ থেকে, অর্থাৎ দুই আসামির পরিবারেরকে যে নিয়ম অনুযায়ী যে সবশেষ দেখা করার যে সুযোগটি তারা পেয়ে থাকেন, সেই সুযোগটিও এই দুই আসামির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না, এবং সেটিও হবে এবং বলে তিনি আমাকে জানিয়েছেন। এর পাশাপাশি আসাদ, আপনাকে যেই তথ্যটি জানিয়ে দিই সেটি হচ্ছে যে রাত 10:45 দিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর দুই ছেলে এবং আইনজীবী এসেছিলেন, এবং এটি তাদের কারা ফটকে দ্বিতীয় দফায় আসা। দুপুরে তাদের একজন আইনজীবী এসেছিলেন যেন সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে তারা দেখা করতে পারেন, এবং তারা যেটি বলছেন যে গতকাল যখন পরিবারের পক্ষ থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে দেখা করা হয়, তখন তিনি তাদেরকে বলেছিলেন যে মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার বিষয়টি তিনি তার আইনজীবীদের সাথে কথা বলে সিদ্ধান্তে আসতে চান। এবং যেহেতু আইনজীবী বিকেলে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষার পরও কারা কর্তৃপক্ষের কোনো সাড়া পাননি, সেহেতু তার পরিবারের পক্ষ থেকে আবারও একটি আবেদন নিয়ে রাতে আসা হয়, এবং এবারও কারা কর্তৃপক্ষের কোনো ধরনের সাড়া পাননি। তিনি আমাদেরকে তার পরিবারের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে তারা আবারও আগামীকাল সকালে একই আর্জি নিয়ে আসবেন। তবে আসাদ, আপনাকে আরও যেই তথ্য জানিয়ে দেয় সেটি হচ্ছে যে গত দুদিন ধরেই এইখানে যে নিরাপত্তামূলক ব্যবস্থা রয়েছে, আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার পেছনে র্যাবের সদস্যরা আছেন, তার পেছনে আরেক স্তরে রয়েছেন কারা রক্ষীরা, এবং শুধু এই ফটক নয়, এর আশপাশেই কয়েক স্তরের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং বিভিন্ন পয়েন্টে আমরা সন্ধ্যার পর থেকে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এখানে যারা পথচারী রয়েছেন এবং অন্যান্য যারা আসা যাওয়া করছেন তাদেরকে কঠোরভাবে নজরদারির ভেতরেই রাখা হয়েছে। সব মিলিয়ে যেটি বলা যায় সেটি হচ্ছে যে এখনো পর্যন্ত কোনো রায় কার্যকরের আগে যেই ধরনের পরিস্থিতি এখানে তৈরি হয় বা যেই ধরনের আলামত বা লক্ষণ দেখা যায়, সেই ধরনের লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। আর আমি তো শুরুতেই বলেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে যে আজ রাতে এই ফাঁসির রায় কার্যকর হচ্ছে না। আসাদ, এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। সহকর্মী ওমর ফারুক জানাচ্ছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে। তিনি জানিয়েছেন যে আজ রাতে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যে দুই আসামি সালাউদ্দিন কাদের চৌধুরী এবং মুজাহিদ, তাদের রায় কার্যকর করা হচ্ছে না। ৭১-এ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করছে গণজাগরণ মঞ্চ। বিকেল ৪টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তার আগে থেকেই সমাবেশ স্থলে সমবেত হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়া সমাবেশে অংশ নিয়েছেন মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক সহ বিভিন্ন ছাত্র শিক্ষক সংগঠন। সমাবেশে একাত্মতা প্রকাশ করেন সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরাও। এছাড়া সমাবেশ স্থলে জয় বাংলা স্লোগান দিতে দেখা যায় শিশু কিশোরদের। এ সময় বক্তারা বলেন, বিচার কার্য শুরু হওয়ার পর যুদ্ধাপরাধীরা নিজেদের বাঁচাতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে শাসন ক্ষমতা উল্টে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত থাকলেও তা সফল হয়নি। এ সময় বিএনপির দেয়া বিবৃতির সমালোচনা করেন তারা। যেভাবে একজন যুদ্ধাপরাধীকে জাতীয়তাবাদী দল একজন মুক্তিযোদ্ধা হিসেবে আবির্ভূত করবার চেষ্টা করেছে, এর মধ্য দিয়ে যুদ্ধাপরাধী দল জামায়াতে ইসলামের সাথে আদতে বিএনপির আর কোনো তারা পার্থক্য রাখেনি। তারা আজকে একই কাতারে এসে দাঁড়িয়েছে। পুরো জাতির যে প্রত্যাশা এই অপরাধীদের ফাঁসির মধ্য দিয়ে, তাদের সর্বোচ্চ দণ্ড কার্যকরের মধ্য দিয়ে যুদ্ধাপরাধী মুক্ত মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণ করা, সেই প্রত্যাশা পূরণ হবে। সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে সরকার বিচলিত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বিকেলে রাজধানীর ফ্রিডাপ মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় যুদ্ধাপরাধীদের বিচার আইনের নিজস্ব গতিতে এগিয়ে যাবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। যে দল বা গোষ্ঠীর সাথে তারা এতদিন যুক্ত ছিলেন এবং মহান স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছিলেন, তাদের সেই প্রক্রিয়া কিন্তু থেমে নেই এবং তারা যে লবিস্ট নিয়োগ করেছেন বাইরে, আপনারা যারা দেখছেন এটি তারই ফলাফল। তবে সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার এতে মোটেই বিচলিত নয়, বাংলাদেশ বিচলিত নয়, কারণ বাংলাদেশের 16 কোটি মানুষ এই প্রশ্নে একমত আছে এবং কে কি বললো এটা দেখার সময় বাংলাদেশের নেই। এবং আমরা যেখানে মনে করেছি আমরা কড়া প্রতিবাদ পাঠিয়েছি। নারীর টানে মায়ের দেশকে জানতে কানাডা থেকে ছুটে এসেছেন ক্যাটরিনা। পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসরদের অত্যাচারের ক্ষত বয়ে বেড়ানো হাজারো যুদ্ধ শিশুর একজন শিখা। সে সময় 4 মাস বয়সে শিখার মেয়ে ক্যাটরিনা 55,000 বর্গমাইলের বাংলাদেশের জন্ম ইতিহাস থাকে আজও কাঁদায়। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে, দেখার আমন্ত্রণ রইল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দলটি। দেশে ফেরার পর তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। শুক্রবার বিকেলে দলের মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান। দলের সহদপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার লন্ডন থেকে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া। বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিপরীতে তার নিরাপত্তা ব্যবস্থা অপ্রতুল। এ অবস্থায় তার নিরাপত্তা জোরদার করার তাগিদ দেয়া হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরলে তাকে গ্রেফতারের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে নরসিংদী শিবপুরে ঢাকা সিলেট মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের কথা বলেন তিনি। খালেদা জিয়া দেশে ফিরেই গ্রেপ্তার হবেন এমন কোনো চিন্তা ভাবনা সরকারের নেই। তিনি গ্রেপ্তার হওয়ার ভয়ে বিদেশে আছেন। এটা যদি তাই হয় তাহলে আমাদের তো কিছু বলার নেই। দেশের রাজনীতি তো বিদেশের মাটিতে বসে হয় না। তিনি দেশে এসে দেশের মাটিতে রাজনীতি করবেন, এটি তো সবাই প্রত্যাশা করে, আমরাও তাকে স্বাগত জানাই। দেশে আইনের শাসন নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিরোধী মত দমনে বিচার বিভাগকে ব্যবহার করা হচ্ছে। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের 51তম জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল চেক আপ এবং ওষুধ বিতরণ কার্যক্রম উদ্বোধন করে তিনি একথা বলেন। বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন যদি থাকতো তাহলে আমরা আইনি লড়াইয়ের মধ্য দিয়ে হাজারো মামলাকে মোকাবেলা করার জন্য প্রস্তুত। কিন্তু আজকে আমরা কি দেখছি, অপরাধ নির্ণয়টা মুখ্য নয়, অর্থাৎ প্রতিপক্ষ রাজনীতি বা প্রতিদ্বন্দ্বী রাজনীতি নেত্রী বা প্রতিষ্ঠানগুলিকে নির্মূল করার একটি অপসংস্কৃতি এবং একটি উল্লাসের মধ্য দিয়ে তারা আজকে দিন কাটাচ্ছেন। রাত 11টার সময় আরো থাকছে। অনুপ্রবেশের দায়ে কুমিল্লার বিবির বাজার সীমান্তে 4 বিদেশি নাগরিক আটক। পাওয়া গেছে ভারতের মেয়াদ উত্তীর্ণ ভিসা। মালের রাজধানী বামকোতে বিলাসবহুল রেডিসন ব্লু হোটেলে জিম্মি 170 জনের মধ্যে 27 জনের মৃতদেহ উদ্ধার করার খবর করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এই ঘটনায় 80 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। এদিকে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের হাতে জিম্মি অন্যদের উদ্ধারে হোটেলে প্রবেশ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। উদ্ধার অভিযানে বেশ কয়েকজন মার্কিন সেনা সদস্য যোগ দিয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়া বিশেষ বাহিনী পাঠানোর কথা জানিয়েছে ফ্রান্সও। এদিকে অভিযানের সময় ব্যাপক গোলাগুলি ও বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে ভেতরে 140 অতিথি ছাড়াও 30 জন কর্মকর্তা কর্মচারী ছিলেন। এদের মধ্যে 10 ভারতীয়, 7 চীনা পর্যটক, এয়ার ফ্রান্সের 12 জন ক্রু, টার্কিশ এয়ারলাইন্সের 6 কর্মকর্তা রয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বন্দুকধারীর সংখ্যা 10 জন বললেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে বন্দুকধারীর সংখ্যা মাত্র 2 জন। এদিকে চাঁদ সফর সংক্ষিপ্ত করে দেশে রওনা দিয়েছেন মালির প্রেসিডেন্ট। গেল আগস্টেও এই ধরনের হামলায় জাতিসংঘের 5 কর্মকর্তা সহ 13 জন নিহত হয়।
প্লাস চেকপোস্টে তল্লাশির সময় এবার পুলিশকে পেটালো সিভিল পোশাকে থাকা মদ্যপ এক শিক্ষানবিশ এএসপি। এ সময় ওই ঘটনার ছবি নিতে গেলে মারধর করা হয় বেসরকারি একটি টেলিভিশনের এক রিপোর্টার ও চিত্র সাংবাদিককেও। এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন আহতরা। সাভার সার্কেলের ওই শিক্ষানবিশ এএসপির নাম মশিউর রহমান। এদিকে পুলিশ মহাপরিদর্শক জানিয়েছেন অভিযুক্ত এএসপির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। বৃহস্পতিবার রাতেই 2 যুদ্ধাপরাধীর রায় কার্যকর হবে কিনা এই নিয়ে গুঞ্জন ছিল দেশজুড়েই। আর এ কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় রয়েছে জোরালো পুলিশি নজরদারি। রাত 12টার দিকে শাহবাগ মোড়ের পুলিশ চেকপোস্টে প্রেস স্টিকার যুক্ত মোটরসাইকেলের 2 আরোহীকে তল্লাশির জন্য থামতে বলে পুলিশ। সে দৃশ্য ধারণ করতে এগিয়ে যান এশিয়ান টেলিভিশনের ক্যামেরা পার্সন দিদার। এতে ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল আরোহী 2জন দিদারকে কিল ঘুষি মারতে থাকেন। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে আক্রমণের শিকার হন একই টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নূরে আলম। সে সময় দায়িত্বরত পুলিশ এগিয়ে এলে তাদের উপরও চড়াও হয় তারা। 2 জন মোটরসাইকেলে আসলে পুলিশ তাদেরকে থামায়। আমরাও ঠিক ওদের ছবি নিচ্ছিলাম। ওই সময় ওরা আমাদেরকে পরিচয় জানতে চায়। আমি আমার পরিচয় দেওয়ার পরে ইচ্ছামতো গালিগালা শুরু করে এবং মোটরসাইকেল থেকে নেমে আমাকে এসে বেপরোয়াভাবে ঘুষি দিয়ে থাকে একের পর এক। পুলিশ আমাকে ফিরেতে গেলে পুলিশের উপর আর আক্রমণ করে। পুলিশকে মারতেছে, আমাদেরকেও মারতেছে, পুলিশেরও থামাতে পারতেছে না। এই ঘটনায় তাদের আটক করে পুলিশ। এদের একজন সাভার সার্কেলের শিক্ষানবিশ এএসপি মশিউর রহমান, অন্যজনের নাম খায়রুল বাশার। সে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সাবেক ছাত্রলীগ কর্মী বলে দাবি করেছে। ক্যামেরাম্যানদের উপর চড়া হয়, ছবি নিচ্ছে কেন? তখন পুলিশও আগে আসে, পুলিশ আগে আসলে এক পর্যায়ে তারা পুলিশের উপরে চড়া হয়। তাদের মধ্যে হলো একজন বেশি মদ্যপ অবস্থায় ছিল, এরকমই হয়েছে। আর এএসপি হয়তো উনি একজন এএসপি, আমরা যাচাই করছি, দেখছি। এদিকে শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক জানান অভিযুক্ত এএসপির বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এএসপি ঢাকাকে বলছি যে এই ব্যাপারে পূর্ণাঙ্গ অভিযোগ আসবে, আসার পরে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হবে। এই ঘটনায় এশিয়ান টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরে ইতালিয়ান নাগরিক পিয়েরো পারোলারির উপর হামলার ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হলেও এখনো শহর জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এদিকে সকালে পুলিশের একটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। শহরের মির্জাপুরে বিআরটিসি বাস স্ট্যান্ড এলাকায় স্থানীয়দের চলাফেরা আগের চেয়ে অনেক কমে গেছে। পারোলারির কর্মস্থল সেন্ট ভিনসেন্ট হাসপাতাল সহ মিশনারি এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জেলায় অবস্থানরত বিদেশি নাগরিকদের পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার সকাল 7:45টার দিকে 65 বছর বয়সী পিয়েরে পারোলারির সাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে মির্জাপুর বাস স্ট্যান্ড এলাকায় তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। কুমিল্লায় ভারত থেকে অনুপ্রবেশের দায়ে 4 বিদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। ভোরে জেলার বিবির বাজার সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, ভোরে বিবির বাজার বিওপির গোলাবাড়ি এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ওই বিদেশি নাগরিকদের আটক করা হয়েছে। এদের মধ্যে 3 জন পুরুষ ও 1 জন নারী। তারা আফ্রিকা মহাদেশের কঙ্গো, কিংডম অফ লেসিথো, গিনি ও ক্যামেরুনের নাগরিক। তাদের কাছে ভারতের মেয়াদ উত্তীর্ণ ভিসা পাওয়া গেলেও বাংলাদেশে প্রবেশের কোনো অনুমতিপত্র পাওয়া যায়নি। পরে তাদের কোতোয়ালি থানায় সুপর্দ করা হয়। দেশের বর্তমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশ 2021 সালের আগেই উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ফার্মেসি বিভাগের সুবর্ণ জয়ন্তীতে তিনি এই আশা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জিএসপি বন্ধ করেও কোনো ক্ষতি করতে পারেনি, বরং পণ্য ও বাজার বহুমুখী করতে সরকার এখন চিলি ও ব্রাজিলের সঙ্গে বাণিজ্য করতে যাচ্ছে। মধ্যমের দেশে পরিণত হয়েছে এবং আমরা আশা করি ইভেন 2021-এর আগেই আমরা উচ্চ মধ্যমা দেশে রূপান্তরিত হব। ইউনাইটেড স্টেট আমাদের জিএসপি বন্ধ করেছে, আমাদের কোনো ক্ষতি করতে পারে না। পণ্যের বহুমুখীকরণ করা, বাজার বহুমুখীকরণ করা, আমাদের বিশ্বে এখন চিলি আমাদেরকে ডিউটি ফ্রি দিয়েছে। আমরা কিছু কিছু দেশের সাথে, যেমন ব্রাজিল, যেমন আর্জেন্টিনা, ওইসব দেশের সাথে আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে যাচ্ছি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছেন, ভবিষ্যতে আবাসিক খাতে পাইপলাইনে গ্যাসের সংযোগ দেবে না সরকার।
তবে সিলিন্ডার গ্যাস ব্যবহারকে সাশ্রয়ী করতে এক্ষেত্রে ভর্তুকি দেবার চিন্তাভাবনা রয়েছে। সরকারের এমন সিদ্ধান্তকে ইতিবাচক বলছেন দেশের জ্বালানি বিশেষজ্ঞরা। তবে গ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সহনীয় রাখার উপরও গুরুত্ব আরোপ করেছেন তারা। তাহসিনা জেসির রিপোর্ট। পেট্রোবাংলা বলছে, প্রতিনিয়ত সরবরাহকৃত গ্যাসের 11% ব্যয় হচ্ছে আবাসিক খাতে। এর আগে 2010 সালের 13 জুলাই আবাসিক খাতে নতুন গ্যাস সংযোগ বন্ধ করে দেয় সরকার। নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত না হওয়ায় এবং পুরনো গ্যাস ক্ষেত্রগুলোর মজুদ ফুরিয়ে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে 2013 সালের 7 মে আবারও আবাসিক খাতে গ্যাসের সংযোগ দেওয়া শুরু হয়। তবে গ্যাস খাতে দুর্নীতি ও বিশৃঙ্খলতার কারণে ভবিষ্যতে আবাসিক খাতে পাইপলাইনে গ্যাসের সংযোগ দেবার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। শুক্রবার এক অনুষ্ঠানে এমনটাই জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আবাসিক খাতে আর কোনো নতুন করে গ্যাসের কানেকশন, পাইপ গ্যাসের কানেকশন দিব না। সুতরাং আমরা এখানে এলপিজি কে ব্যবহার করব। আমরা যদি সিলিন্ডার গ্যাস ব্যবহার করি এবং সেটা যদি সাশ্রয়ী মূল্য আমরা দিতে নাও পারি, তাহলে এখানে আমরা সাবসিডি করব। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সরকার এলপি গ্যাস ব্যবহারকে উৎসাহিত করতে ভর্তুকি দিলেও দুই ধরনের গ্যাসের মূল্যের তফাৎ যেন কম হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এলপি গ্যাস চালু করা যায় সেটা কিন্তু আমাদের সুদূর ভবিষ্যতের জন্য একটা ভালো পন্থা হিসাবে বিবেচনা করা যায়। দামের তফাৎটা কমাতে যদি না পারে সরকার, তাহলে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না। আরেকটা জিনিস যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, সেটা হচ্ছে চুরি। তার যে রাজস্ব আয়, চুরি হলে সে ওইটা পাচ্ছে না। এই যে সাশ্রয় করার যে উদ্দেশ্যটা, সেইটা সম্ভব হবে না। আবাসিক খাতে গ্যাসের উপর নির্ভরশীলতা কমাতে আধুনিক চুলা, সৌর বিদ্যুৎ ও বায়োগ্যাসকে জনপ্রিয় করতে সরকার কাজ করছে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলনে আইএসের আত্মঘাতী হামলার হুমকির পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্মেলন স্থল ও তার আশপাশে প্রায় 2000 সেনা মোতায়েন করা হয়েছে। সম্মেলনে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং মালয়েশিয়ায় পৌঁছানোর পর আইএস এবং স্থানীয় জঙ্গি সংগঠন আবু সায়াফের পক্ষ থেকে হামলার হুমকি দেওয়া হয়। মালয়েশিয়া পুলিশের একটি ফাঁস হয়ে যাওয়া রিপোর্টে হুঁশিয়ার করা হয়েছে যে কুয়ালালামপুরে আবু সায়াফ জঙ্গি গোষ্ঠীর অন্তত 10 জন আত্মঘাতী হামলাকারী সক্রিয় রয়েছে। আজ শুরু হওয়া 3 দিনব্যাপী আসিয়ান সম্মেলনে যোগ দিতে একে একে বিশ্ব নেতারা মালয়েশিয়ায় পৌঁছাতে শুরু করেছেন। জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান। রাত 8:45টায় আসরের উদ্বোধন ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিকেল 5:30টায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া অনুষ্ঠানে মঞ্চ মাতিয়ে রাখেন দেশি বিদেশি তারকা ও সঙ্গীত শিল্পীরা। অনুষ্ঠানের শুরুতেই বাফার এক ঝাঁক নৃত্যশিল্পী নিয়ে নৃত্যের তালে সবাইকে মুগ্ধ করেন দেশের জনপ্রিয় মডেল ও নৃত্যশিল্পী মৌ। এরপরই সুরের মূর্ছনায় মেতে ওঠে পুরো মিরপুর। জনপ্রিয় ব্যান্ড এলআরবি আর চিরকুটের পরিবেশনায় সুরের রাজ্যে হারিয়ে যান দর্শকরা। এরপর মঞ্চে আসেন মমতাজ, যার ফোক সঙ্গীতের মূর্ছনা ছড়িয়ে পড়ে পুরো গ্যালারিতে। এরপরে মঞ্চ মাথাতে হাজির হন ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কে, আর মঞ্চে উঠেই দর্শকদের নিয়ে যান গানের ভুবনে। সবশেষে সুপারস্টার হৃতিক রোশন ও জ্যাকুলিন ফার্নান্দেজ সহ অন্যান্য তারকারা তাদের পারফরমেন্সের ঝলক দেখান। এবার বাংলাদেশের সঙ্গে 71-এর যুদ্ধ শিশু শিখা ও তার মেয়ে ক্যাটরিনার সম্পর্ক আর ভালোবাসার গল্প। বাংলাদেশে প্রথমবারের মতো এসেছেন কানাডার নাগরিক ক্যাটরিনা। দেখতে এসেছেন মায়ের দেশকে। তার মা শিখা 4 মাস বয়সে ছেড়েছেন এদেশ। 1972 সালে 71-এর 14 জন যুদ্ধ শিশুর সাথে। তাই ক্যাটরিনার আশাটা আর 10 জন পর্যটকের মতো নয়, রয়েছে নারীর টান। মুক্তিযুদ্ধের 9 মাসে পাকিস্তানি হানাদার বাহিনী আর তাদের দোসররা বাঙালি নারীর উপর যে নৃশংস নির্যাতন চালিয়েছিল, সেই ইতিহাসই শিখা আর ক্যাটরিনা। 1971 বাঙালির অহংকার। আবার মানবতার বিরুদ্ধে সব ধরনের অপরাধও ঘটেছে বাঙালির উপর এই সময়ে।
দীর্ঘ 9 মাস এদেশের নারীদের উপর চালানো হয়েছিল মানব সভ্যতার ইতিহাসের নিকৃষ্টতম নির্যাতন। অনেকেই জন্ম দিয়েছিলেন যুদ্ধ শিশু। যুদ্ধ শেষে সেই সময়ের সমাজ বাস্তবতায় এই শিশুদের গ্রহণ করা ছিল প্রায় অসম্ভব। এই শিশুদের জন্য সর্বপ্রথম এগিয়ে আসে কানাডার কাপাচিনো দম্পতি। তাদের ফ্যামিলিজ ফর চিলড্রেন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন 1972 সালের 19 জুলাই 71-এর 15 জন যুদ্ধ শিশুকে নিয়ে যায় কানাডা। শুধুমাত্র এই শিশুদের জন্য বাবা মায়ের আদর আর একটি নিশ্চিত আশ্রয়ের ব্যবস্থাই করে দেননি কাপাচিনো দম্পতি। নিজের সন্তানের পরিচয় বড় করেছেন যুদ্ধ শিশুদের প্রথম দলে যাওয়া শিখাকে। 71-এর নারীদের উপর নির্যাতনের ভয়াবহ সব বর্ণনা শুনে শিখার মেয়ে ক্যাটরিনার চোখের পানি যেন কোনোভাবেই বাদ মানছিল না। শুক্রবার মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে এক আলাপচারিতায় যোগ দিয়েছিলেন ক্যাটরিনা ও বনি কাপুচিনো। আমি মায়ের কাছে কানাডায় বড় হয়েছি, তারপরেও সব সময় আমি জেনেছি আমি বাংলাদেশের একটি অংশ। মুক্তিযুদ্ধের ইতিহাস, এখানে ঘটে যাওয়া নৃশংসতা সম্পর্কে আমি যত জেনেছি ততই সম্পর্কটি জোরালো হয়েছে। প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত এটা প্রবাহিত হচ্ছে। আমি অন্ধকারে থেকে কোনো কিছু অস্বীকার করতে চাই না। আমি এই বিষয়ে আরো জানতে চাই, সক্রিয় থাকতে চাই। বনি কাপুচিনো জানালেন, যুদ্ধের পর শত্রুর অংশ হিসেবে মনে করা হয় যুদ্ধ শিশুদের। যে কোনো যুদ্ধই শত্রু সম্পর্কে খারাপ অনুভূতি সৃষ্টি করে। কানাডিয়ান হিসেবে আমি তখন এই যুদ্ধ শিশুদের দত্তক হিসেবে নিতে আগ্রহী হয়েছিলাম। এদিকে আয়োজকরা জানালেন, মুক্তিযুদ্ধের প্রতি সত্যিকারের সম্মান জানাতে হলে 71-এর বীরাঙ্গনা আর যুদ্ধ শিশুদের সম্মান দেওয়া প্রয়োজন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, রাত 11টার সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সাকা মুজাহিদের ফাঁসি কার্যকর এখন শুধুই সময়ের ব্যাপার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রাণ ভিক্ষা চাওয়ার কোনো সুযোগ নেই, মত আইন বিশেষজ্ঞদের। শাহবাগে গণজাগরণ মঞ্চের অবস্থান কর্মসূচি, যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের ও মুজাহিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি। মালেতে বিলাসবহুল রেডিসন ব্লু হোটেলে বন্দুকধারীদের হামলায় 170 জন জিম্মির মধ্যে নিহত অন্তত 27, 80 জনকে জীবিত উদ্ধার। আইএসের হুমকির পর কুয়ালালামপুরে 2000 সেনা মোতায়েন। ভবিষ্যতে আবাসিক খাতে গ্যাস সংযোগ দেয়া হবে না, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সিদ্ধান্ত ইতিবাচক হলেও সিলিন্ডারের দাম সহনীয় রাখার তাগিদ বিশেষজ্ঞদের। এবং বিপিএল এর তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে জমকালো আয়োজন। দেশ বিদেশের শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ মিরপুর স্টেডিয়ামের দর্শকরা। দর্শক, এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।